আসসালামু আলাইকুম। ব্লগ বাই সেহেরস মম থেকে আরেকবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আপনাদের সাথে আমরা শেয়ার করব চিড়িয়াখানার শেষ পর্ব। গত 2 পর্বে অল্প অল্প করে আমরা ভিডিও দেখাচ্ছিলাম। আজকে আমরা সম্পূর্ণ পর্বটা শেষ করে দেব। তো এটা আমার আরও ইচ্ছা ছিল আরও 2-3 দিন আগে শেষ করে দেওয়ার, কিন্তু কিছু ব্যস্ততা যাচ্ছে। শিপমেন্ট তো আছেই, সেটা অনেক তো সবসময় থাকেই কম বেশি, কিন্তু আমার ফ্ল্যাটের কাজের কিছু জটিলতা যাচ্ছে, যেটা আসলে আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করবো। এই কারণে মন মানসিকতা খুব বেশি একটা ভালো লাগে না। ব্লগ শেয়ার করতে গেলে মনটা ফুরফুরা থাকলে তখন ভয়েসটা দিতেও ভালো লাগে। তো যাই হোক, সেসব কথা অন্য একদিন বলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ময়ূর, ওরা খাঁচার ভিতরে বসেছিল। তো আমরা যখন কাছ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে একটা ময়ূর প্রায় পেখমটা পুরো মেলে ফেলবে এমন একটা অবস্থা। তো যা থাকে না যে খেলার গ্যালারিতে বসে থাকলে একটা টান টান উত্তেজনা থাকে যে এখন কিছু একটা হতে যাচ্ছে, আমারও কিন্তু সেম অবস্থা ছিল। আমি অনেকক্ষণ এখানে ওয়েট করেছি এই ভেবে যে এই হয়তো বা সে পুরা পেখমটা মেলবে। কারণ ময়ূর দেখা কিন্তু চিড়িয়াখানায় কোনো ব্যাপার না, কিন্তু ময়ূরের পেখম মেলা অবস্থায় দেখাটা অনেক বেশি মানে ভাগ্যের ব্যাপার। এটা সব সময় তারা করে না, তাদের যখন মন খুব ভালো থাকে বা বিশেষ কিছু সময়ে তারা এই পেখমটা মেলে। তো ওই মুহূর্তে যারা দেখতে পান তারা অবশ্যই অনেক ভাগ্যবান বলবো আমি। তো আমাদের ভাগ্য হয়তো হাফ ভালো ছিল হাফ খারাপ ছিল, যেই কারণে পেখমটা পুরোপুরি মেলানো অবস্থায় দেখতে পারিনি, কিন্তু যতটুকুই দেখেছি হালকা রোদের ঝলকানিতে এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, নিরাশ হয়ে তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে জিরাফের খাঁচাতে। আর এখানে মানে কি বলবো, কাছাকাছি যাওয়ার তো দরকারই পড়ে না। আপনি অনেক দূর থেকে হেঁটে গেলেও দেখতে পারবেন যে ওদের উঁচু গলা নিয়ে তারা হেঁটে বেড়াচ্ছে। তো দূর থেকে দেখে আমার মেয়ে খুব বেশি খুশি, কারণ এতগুলো প্রাণী দেখেছে, এত বড় একটা প্রাণী ও কখনোই দেখেনি সামনাসামনি। তো এইটা কিন্তু আপনারা নিচে থেকে দেখলে খুব বেশি একটা ভালো লাগবে না। এই জন্য আমরা সম্পূর্ণটা খুব ভালো করে দেখার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম। একটু কষ্টই হয়েছে মেয়েকে এনে উঠতে, তারপর ওকে উঠিয়ে সুন্দর করে দেখিয়ে নিয়ে আসলাম। এরপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার যাচ্ছিলাম সামনে। ওখানে দেখলাম অনেক ধরনের পাখির ছোট ছোট খাঁচা, আর এক একটা খাঁচা এক একটার থেকে একটু ডিফারেন্ট দূরত্বে রাখা হয়েছে পাখি অনুসারে। এক একটা খাঁচাতে শুধু একই ধরনের পাখি রাখা। তো আমার খালাতো ভাইরা বলছিল যে থাক আপু, এইদিকে আর যাওয়ার দরকার নেই, এখানে পাখিই থাকবে। কিন্তু চিন্তা করলাম যে অনেক দিন পরে এসেছি, অনেক দিন বলতে তাও তো প্রায় অনেক বছরের কথা। তো কীরকম পাখি আছে বা না আছে, দেখি সুন্দর কিছু আছে কি না আমার মেয়েকে দেখানোর মতো। তো দেখলাম যে আসলে বাইরে থেকে সেরকমভাবে আর বোঝা যাচ্ছে না, এবং কিছু কিছু পাখির সামনে এখানে মাছ দেওয়া ছিল। সম্ভবত এই পাখিগুলো একটু বড় বিধায় এরা ঈগল ছিল, শঙ্খচিল ছিল, মানে শকুন এই জাতীয় যে বড় বড় পাখিগুলো থাকে, যেগুলো আপনার মাছ অথবা মাংস এ জাতীয় একটু প্রাণী জিনিসগুলো এরা আহার করে থাকে, এই পাখিগুলো ওই সাইডটাতে ছিল। তো ওইখান থেকে দেখার পরে আমরা চলে আসলাম সামনে। এখানে একটা ছোট্ট খাঁচা ছিল। তো যাওয়ার পথে এখানে একটা সাইনবোর্ড দেখেছিলাম, ওইটা দেখছিলাম যে কোথায় কি। দেখতে দেখতে হঠাৎ করে সামনে একটা ছোট্ট পার্কের মতো দেখা পড়েছিল। ওখানে ট্রেন আছে, খুব বেশি কিছু রাইড নেই, একটা বাচ্চাদের ট্রেনের মতো আছে। তো ওখানে আর ঢুকিনি, কারণ ওখানে ঢুকলে আমার মেয়ে ট্রেনে একবার চড়ে বসলে সে নামতে চাবে না, আর আমাদের তো সময় কম, বের হতে হবে। এই জন্য ওকে আর কোনোভাবেই বুঝতে দেয়নি যে সামনে একটা পার্ক ছিল। এই কারণে ওখান থেকে হেঁটে চলে আসলাম সামনে। সামনে আসার পরে পেয়ে গেলাম হাতির আলাদা একটা এরিয়া। এটাকে আমি খাঁচা বলবো না, এটা অ্যাকচুয়ালি এরিয়াই বলা যায়। এত বড় একটা জায়গা নিয়ে ওদেরকে রাখা হয়েছে, প্লাস চারিদিকের বাউন্ডারিটাও খুব অদ্ভুত। কিন্তু আমার কাছে রিস্কি লেগেছে, ওখানে খুব ফাঁকা ফাঁকা রেলিং দেওয়া, যে কোনো ছোট বাচ্চা মানে যদি একটু অন্যমনস্ক হয় তাহলে ভিতরে পড়ে যাবে, এবং ভিতরে খুব বড় বড় গর্ত। তো যেই কারণে আমি ওখানে জোহাকে বেশিক্ষণ থাকতে দিইনি, ওখান থেকে চলে এসেছিলাম সামনে। ওখান থেকে জেব্রা দেখে আমরা আর একটু সামনে আগাচ্ছিলাম। তো ইতিমধ্যে আমার মেয়ের একটু খিদা লেগে যাচ্ছে, এই কারণে আমরা তাড়াহুড়া করছি। বাইরের খাবার তো ওকে খুব বেশি খাওয়ানো যায় না। খাবার যেটা নিয়ে এসেছিলাম সকালবেলা মাঝামাঝির দিকে 11টা-12টার দিকে ওকে একবার খাওয়ানো হয়েছে। আর এখন ওকে যাই খাওয়াই না কেন ওর মানে ঘুমের সময় হয়ে যাচ্ছে, যে কারণে আমরা ভাবছিলাম যে শর্টকাটে কিভাবে বাসায় ফিরতে পারি।
তো যেই আমরা চিন্তা করেছি চলে যাব, এমন একটা সময় আবার নতুন একটা জিনিসের সম্মুখীন হলাম। সেটা হচ্ছে এখানে প্রাণী জাদুঘর। আমার মনে পড়ে না আমি এরকম আগে চিড়িয়াখানায় ঢুকেছিলাম কিনা, হয়তো বা এটা আগেও ছিল, কিন্তু আমি হয়তো বা যাইনি বলেই আমি জানি না। তো এই কারণে এখানে মাইকিং হচ্ছিল, যে এখানে টিকিট বিক্রি হচ্ছে। আমরা মাইকিং শুনি আগে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। আমরা সবাই জনপ্রতি টিকিট কাটলাম, কেটে ভিতরে ঢুকে দেখলাম অসংখ্য অসংখ্য জিনিস এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে লিকুইডের ভিতরে। এগুলো যেমন একটু বানর টাইপের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসল কি না আমি জানি না, কিন্তু যেই জিনিসগুলোকে এখানে লিকুইডের মধ্যে রাখা হয়েছিল, যেমন এই যে সাপ বা বিভিন্ন ডিম, এমনকি গন্ডারের চামড়া থেকে শুরু করে কুমিরের চামড়া, বিভিন্ন ধরনের জিনিস এখানে ছিল, যেগুলো অনেক কিছু রিয়েল ছিল। আবার এখানে কিছু ডিম এমনিতেই দেখতে পাচ্ছেন সে আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আসল না, এগুলো আসলে নকল, একটু মূর্তি টাইপের একটা এই সাইডটা। আর এমনিতে যেগুলো জারের মধ্যে রাখা হয়েছে লিকুইডে, সেগুলো একেবারেই অরিজিনাল। এবং সেখানে অনেক রকম জিনিস ছিল, কিছু কিছু ছিল যে ভ্রূণ বা মানে বিভিন্ন পশু পাখির যে ছোট বাচ্চা থাকে পেটে থাকা অবস্থায়, সেরকম কিছু ভ্রূণ ছিল। তারপর সেখানে ছিল আরও কিছু ডিম বা চামড়া, কোন প্রাণীর চামড়া কতটুকু পুরুত্ব, এই জাতীয় আর কি। তো এখানে এত এত বেশি সংখ্যা যে আমি যদি এগুলো আপনাদেরকে আলাদাভাবে পড়ে শোনাতে যাই বা দেখাতে যাই, তাহলে অনেক বেশি সময় লাগবে। এখানে সারা দিন পার করলেও আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না, এত জিনিস এখানটায় ছিল। যে কারণে আমি একটু একটু করে হালকাভাবে ভিডিওগুলো করেছি, যাতে করে আপনারা মানে অন্ততপক্ষে নামগুলো পড়তে পারেন। যেমন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা ছিল, মানে এত ছোট ছোট, এগুলো যে রিয়েল দেখে বোঝা যায়। আর এগুলো ছিল মূর্তি টাইপের বা পুতুলের মতো, কাঠ দিয়ে হয়তো বা এটা করা হয়েছে। আসলে কি দিয়ে তৈরি সেটা আমি অতটা খেয়াল করে দেখিনি। ওইখান থেকে আমি ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তো আমি যতই হাঁটছি যেন এগুলো শেষই হচ্ছে না। আর একটার পর একটা সামনে ছিল। বের হওয়ার পরে বিশাল একটা তিমির কঙ্কাল দেখতে পেলাম। এটা আমরা অনেকক্ষণ দেখে বোঝার চেষ্টা করেছি আসল নাকি নকল, কিন্তু আমি কনফিউজড, মানে হাড়গুলো শুকিয়ে এমনভাবে হয়ে গেছে যে ওটা দেখে বোঝার উপায় নেই যে এটা আসল না নকল। তারপর এখানে একটা বিশাল সাইজের কচ্ছপ ছিল, এটাও রিয়েল নাকি এটাকে কোনোভাবে প্রিজার্ভ করা হয়েছে সেটাও আমি জানি না। আসলে এটা যদি কোনোভাবে প্রিজার্ভ করাও হয়, এটা এতটা সতেজ কীভাবে থাকে সেটাও আমার জানা নেই, হয়তো বা সেরকম স্ট্রং কোনো কেমিক্যাল তারা ইউজ করেন। তারপর ওইখান থেকে প্রাণী জগৎ থেকে ঘুরে আগে একটু সামনে, মানে পশু পাখি জাতীয় জিনিসকে পার করে সামনে আসার পরে লাস্ট দিয়ে যেই গেটটা দিয়ে বের হতে হবে, ঠিক তার আগেই পেয়ে গেলাম এরকমের মাছের অ্যাকুরিয়ামের একটা অংশ। এই পুরোটা অংশ জুড়ে ছিল বিভিন্ন রকমের মাছ, মানে কচ্ছপ দিয়ে শুরু হয়েছে, যত জলজ প্রাণী আছে সেগুলো ছিল এই কর্নারটায়। এখান থেকে দেখতে দেখতেই তারপর গেট দিয়ে বের হয়ে যেতে হয়। আর অন্য প্রাণীগুলো দেখে তো আমার মেয়ে তেমন একটা মজা পায়নি, কারণ ওগুলো তো স্টিল দাঁড়িয়েছিল, মানে মূর্তির মতো নড়াচড়া করে না। কিন্তু মাছ তো তার সবসময়ই প্রিয়। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ওকে আমরা অ্যাকুরিয়ামের যে একটা সুন্দর জায়গা আছে যেখানে বড় বড় অ্যাকুরিয়ামে করে অনেক ধরনের প্রাণী রাখা হয়েছে সমুদ্রের। আমার এখন ফিশ রেডিয়েন্ট সম্ভবত নামটা এরকমই ছিল, আমি ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন। ফিশ রেডিয়েন্টে আমরা যখন গিয়েছিলাম তখনও আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। আর ওখানে বড় বড় কচ্ছপ, শার্ক, অনেক কিছুই ছিল। আর এইটা দেখার পরে তো সে আরও খুশি যে এখানেও এরকম আছে, এটা দেখে তো সে খুব অবাক। এখানে আমরা খুব বেশি একটা ভ্যারিয়েশন, ওরকম আকর্ষণীয় জাতীয় মাছ ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছে যেসব মাছ অ্যাকুরিয়ামে রাখা যাবে এ জাতীয় জীবন্ত মাছগুলোকে রাখার জন্য। আমরা কিছু কিছু নামও পড়েছিলাম, যেমন এখানে একটা শার্ক ছিল। তো আমার মেয়ে শার্ক অনেক বেশি পছন্দ করে, ছোট থেকেই তার শার্কের সং, মিউজিক বা হচ্ছে কার্টুন সব থেকে বেশি ফেভারিট ছিল। যখন ও কথাও বলতে পারতো না, তখন থেকে তার একমাত্র পছন্দের জিনিস ছিল শার্ক। এবং সবার প্রথম সে কার্টুন জাতীয় জিনিসের কথার ভিতরে বলতে শিখেছিল যে আমি শার্ক দেখব।
তো যাই হোক, ওখান থেকে দেখে আমরা যখন ফিরে আসছিলাম দেখলাম যে যেই সাইডে বের হতে ওইখানটা অনেকটা ভিড়। এই কারণে আমরা যে দিক থেকে ঢুকেছিলাম ওই দিক থেকে বের হওয়ার জন্যই আবার উল্টো দিকে আসলাম, যে কারণে আবার যাওয়ার পথে একটু করে ভিডিও করেছিলাম, যে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে হয়তো এখান থেকে আরেকবার দেখতে পাবেন। তো আমাদের আজকের এই ব্লগটার মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ চিড়িয়াখানার যে ব্লগগুলো সেগুলো আজকে সমাপ্তি টানবো। আপনাদের অনেক দিন আসলে অপেক্ষা করতে হলো, এই সবগুলো ব্লগ একটা আকারে দিলে আরও অনেক অনেক বড় হয়ে যেত, দেখা যেত 1 ঘন্টার উপরে হয়ে গেলে আপনাদেরও বিরক্ত লাগতো। আর আমি অ্যাকচুয়ালি সময় বের করতে খুব বেশি হিমশিম খেয়ে যাচ্ছি। ব্যবসার কাজ সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আবার আমার ফ্ল্যাটের কাজের জন্য অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ করতে হচ্ছে, কোনটা কিভাবে করলে ভালো হয় এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। কারণ আগে যখন আমাদের বাড়ির কাজ হয়েছিল সেই সময়টায় তো আব্বু ছিল, আব্বু সব কিছু ম্যানেজ করে দিত, আমি শুধুমাত্র মিস্ত্রির সাথে থাকতাম। আর এখনকার ব্যাপারটা তো টোটালি অন্যরকম, যে আমাদেরকে নিজেদের মতোই সব কিছু করতে হচ্ছে। আমরা অনেক কিছু আছে যে একেবারেই ধারণার বাহিরে, সেগুলো যখন নিজেরা করতে যাচ্ছি সেগুলোতে এত বেশি ধরা খাচ্ছি, মানে এগুলোর কারণে মন মানসিকতা এমনভাবে ভেঙে যাচ্ছে যে নিজের কাজ করার শক্তি বা স্পৃহা যাই বলেন বা ব্লগিং কোনো কিছুতেই মন বসাতে পারছি না। বিজনেসটা তো চালিয়ে যেতেই হবে, এটা আমার প্রফেশন, যে কারণে মন মানসিকতা ভালো না থাকলেও সেটাকে করে যেতে হচ্ছে। আর ব্লগিংটা শখের বশে করা, এটার প্রতি যখন একটু মন ভালো থাকে তখন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, না হলে মনের ইচ্ছাটাও জাগে না যে আমি মন খারাপ নিয়ে আপনাদের সাথে বসে একটা কথা বলবো। এর থেকে ভালো মুডে একটা কথা বললে সেটা আমার নিজের বলতেও ভালো লাগে এবং আপনাদেরও হয়তো বা সেগুলো শুনতে ভালো লাগবে। এই চিন্তা করেই এতদিন আমরা ব্লগগুলো একটু আস্তে আস্তে দিয়েছি। সেজন্য আমি ক্ষমা প্রার্থী, চেষ্টা করব রেগুলারলি ব্লগগুলো দেওয়ার। তবে সামনের একটা সপ্তাহ হয়তো বা একটু ইরেগুলার যাবে, যেহেতু আমি টাইলসের কাজ করাবো, তো মিস্ত্রিদের সাথে একটু থাকতে হবে। যদি কোনোভাবে অন্য কাউকে ম্যানেজ করতে পারি তাহলে হয়তো কিছুদিন মাঝখানের ফাঁকে আমি যদি সময় পাই আপনাদের সাথে অবশ্যই আমার কাজের ব্লগগুলো শেয়ার করব। সেটা এই সপ্তাহে হোক বা সামনের সপ্তাহে হোক, অবশ্যই আমার লাইফের প্রতিটা জিনিস যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, আর আমার এতটা স্পেশাল একটা জিনিস ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হবে সেটা আপনাদের সাথে দেখাবো না, এটা তো হতেই পারে না। কারণ অনেকেই আমার ফ্ল্যাট সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন, আমি আগেও বলেছি সেটার সম্পূর্ণ উত্তর আমার দেওয়া হয়নি। এগুলো আমি অবশ্যই আপনাদেরকে সব কিছু একটু সময় নিয়ে আমি বলবো। তো আজকের ব্লগটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করছি সাপের খাঁচার বড় ছোট সব ধরনের সাপ দিয়ে। তো এই পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ আমাদের এই ব্লগটিতে একটি লাইক দিতে পারেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ভালো ভালো সাজেশন দিবেন যাতে করে আমরা সামনে আরও ভালো করতে পারি। নতুন এবং অনিয়মিত বিধায় আমার অনেক কিছু ভুল ত্রুটি থাকে, সেটা আমি নিজেও জানি, এবং সেই সাজেশনগুলোই আপনাদের কাছ থেকে আমি চাই। যারা অভিজ্ঞ আছেন, অনেক ব্লগাররাই আমার ভিডিও দেখেন, বিশেষ করে সেই সব ভাই এবং আপুদের কাছে আমার মানে বিনীত অনুরোধ থাকবে যে আমার ব্লগের ভুল ত্রুটিগুলো একটু আমাকে ধরিয়ে দিবেন, যে কিভাবে ব্লগগুলো করলে দেখতে বেশি ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে। তো আজকে আর কথা না বাড়াই, এ পর্যন্তই সমাপ্তি টানি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন সব ধরনের বিপদ আপদ এবং বাধা বিপত্তি কাটিয়ে লাইফের প্রতিটা জিনিস সুন্দর করে আমরা কমপ্লিট করতে পারি, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথেও আমাদের খুশির অংশীদার করে নিতে পারি। আজকের পর্বটি আমরা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।